নমস্কার, আমার নাম ডাক্তার পুরুতবন এবং আজ এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে পার্কিনসন রোগীদের খাবার কিভাবে খাওয়া উচিত যাতে তাদের পার্কিনসনের সমস্যা বাড়তে না পারে। তাহলে পার্কিনসন রোগীদের তাদের কোলেস্টেরল, সুগার এবং বিপি মাথায় রেখে তাদের পছন্দের খাবার খাওয়া উচিত, কারণ খাবার আমাদের সন্তুষ্টি দেয় এবং খাবার যত বেশি আমাদের সন্তুষ্ট করবে তত বেশি পরিমাণে ডোপামিন আমাদের মস্তিষ্কে মুক্তি পাবে। কারণ ডোপামিন যখন আমরা খুশি হই তখনও মুক্তি পায়। যদি রোগী দিনে ৩ বার ভালো ভালো খাবার দেখে তাদের পছন্দের খাবার খায় তাহলে ডোপামিন ভালো পরিমাণে মুক্তি পাওয়ার কারণে পার্কিনসনকে পরাজিত করতে আমাদের সাহায্য করে। তাহলে এটা হলো আমাদের পছন্দের খাবারের কথা। খাবারের কোন কোন বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে আমাদের খাবারের মধ্যে ভিটামিন, খনিজ, ওমেগা অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সবই পরিমাণে থাকা উচিত। কিন্তু কে বলবে যে খাবার কিভাবে খেতে হবে যাতে সবকিছু আমাদের শরীরে চলে যায়? তার প্রভাব হলো আমাদের কোনো খাবার রুটিনে খাওয়া উচিত নয়। যেমন নাস্তায় আমি প্রতিদিন দিই। আমি প্রতিদিন রাতে দুধ খাই, ভুল। দুপুরে ফুলুক্তি খাই, ভুল। আপনাদের কোনো সবজি বা কোনো আইটেম প্রতিদিন খাওয়া উচিত নয়। সবকিছু সঞ্চালনের মধ্যে থাকা উচিত। যেমন নাস্তায় একদিন আমরা খেয়েছি, একদিন আমরা দুধ এবং কর্নফ্লেক্স খেয়েছি, একদিন আমরা ব্রেড নিয়েছি, একদিন আমরা সটে করা সবজি খেয়েছি, একদিন আমরা পোহা খেয়েছি, একদিন উপমা খেয়েছি, একদিন ইডলি খেয়েছি, একদিন আমরা ডোসা খেয়েছি। খাওয়া জরুরি, ঠিক আছে? তাহলে এটা রোটেশনের মধ্যে থাকবে। একইভাবে যতগুলো সবজি আছে সেগুলোকে আমরা দুপুরে রোটেশনে রেখেছি। কখনো গাজরমটর খেয়েছি, কখনো বেগুন খেয়েছি, কখনো কাঁকরোল খেয়েছি, কখনো আরবি খেয়েছি। রোটেশনে প্রতিদিন একটাই সবজি, প্রতিদিন নয়, বারবার নয়। এই বিষয়টি আমরা খেয়াল রেখেছি। একইভাবে আমরা রাতে করব কোনো ফিক্সড টাইম অনুসরণ করব না। কোনো কিছু আমাদের পছন্দ হলে আমরা অবশ্যই খাব, কিন্তু আমরা খেয়াল রাখবো যে আমাদের খাবারে বৈচিত্র্য থাকতে হবে। কারণ যদি আমরা একটাই জিনিস বারবার খেতে থাকি তাহলে যেটাতে উপাদান ভালো পরিমাণে আছে সেটা আমাদের শরীরে ভালো পরিমাণে চলে যাবে, আর যদি সেখানে কোনো উপাদান কম থাকে তাহলে আমাদের শরীরেও কম যাবে, যার ফলে আমাদের শরীরে সমস্যা হতে পারে। সুতরাং আপনাকে খাবার খেতে হবে, সেটা হলো ব্যালেন্স ডায়েট, অর্থাৎ আপনার খাবার দাবারে সবকিছু ঠিক থাকতে হবে। ভিটামিন মিন হচ্ছে মাইকেল ডেসেন এবং খাবার পরিবর্তন করার পদ্ধতি কি? এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রায় রোগীরা জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব, আমরা ভেজ খাবো নাকি নন ভেজ খাবো? তাহলে ভেজ এবং নন ভেজের মধ্যে যে আমাদের লড়াইগুলো চলে, যে নন ভেজে শক্তি বেশি, ভেজে শক্তি কম, এমনটা নয়। আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি আপনি শাকাহারী হন, তাও আপনার খাবারে অনেক শক্তি আছে। শুধু আপনাকে সঠিক বাছাই করতে হবে ভালো জিনিসগুলো। আপনাকে কি কি বিষয়ে মনোযোগ দিতে হবে তা হলো, আপনাকে ডালের উপর ফোকাস করতে হবে, আপনাকে সবজির উপর ফোকাস করতে হবে, আপনাকে মাশরুমের উপর ফোকাস করতে হবে। যদি আপনি খাবারের মধ্যে মাশরুম, ডাল এবং সবজি যোগ করেন তাহলে আপনার খাবারে কোনো অভাব থাকবে না। আপনার শরীরে সব ভিটামিন, মিনারেল, মিনা সব চলে যাবে, স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয়ে যাবে এবং শরীরে কোনো ব্যবসায়িক সমস্যা তৈরি হবে না। যারা নন ভেজিটেরিয়ান এবং প্যাকেজিং এর রোগী, আমি তাদের খুব বেশি সুপারিশ করি না যে আপনি খুব বেশি ডিপ ফ্রাইড, তলা করা মশলাদার চিকেন বা মাটন খান। যদি আপনি ননভেজ খাবারও খেতে চান তাহলে তার সবচেয়ে ভালো ফর্ম হলো স্যুপ। চিকেন স্যুপ হয়ে গেল, কারণ যে ভিটামিন এবং মিনারেলস আছে সেগুলি সহজে হজমযোগ্য ফর্মে শরীরে চলে যায়। শরীরকে সেগুলি হজম করতে, শক্তি বের করতে আমাদের লিভার বা শরীরকে কাজ করতে হয় না, যার ফলে আমাদের শরীরের নেট গেইন হয়। যদি আপনি কোনো ননভেজ খাবার খাচ্ছেন, বড় টুকরো খাচ্ছেন, তাহলে আমাদের লিভারকে, আমাদের অন্ত্রকে সেগুলি হজম করতে অনেক পরিশ্রম করতে হয় এবং যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন আমাদের দুর্বলতা অনুভব হতে শুরু করে, আমাদের পেট খারাপ হতে শুরু করে। এবং যেমন আমি সবসময় বলি যে আমাদের ডায়েটের ৯-৫% খাবার ভেজিটেরিয়ান হওয়া উচিত। এখন ৫% আপনি দুধ রাখুন, পানীয় রাখুন বা মাছ রাখুন, আপনি যেকোনো উপাদান রাখতে পারেন এবং ৯-৫% খাবার আমাদের ডালের, সবজির, রুটির হওয়া উচিত। তাতে দুধও থাকা উচিত নয়। কারণ দুধ কোথাও থেকে আসে, কিন্তু কোথাও হজম হয় না। ঠিক আছে? তাহলে এই কারণেই আমি দুধকে প্রাণিজ পণ্য হিসেবে ৫% রেখেছি, যে যদি আপনার হজম হয় তবে আপনি নিশ্চয়ই খাবেন, আর যদি না হয় তবে আপনি সেটি বন্ধ করতে পারেন।
এখন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে যাই। যদি আমরা খাবার খাই, ওষুধ খাই এবং শরীরের উপর কোনো প্রভাব না পড়ে তাহলে কেমন হবে? আমরা যে কোনো খাবার খাই, যে কোনো ওষুধ খাই, তার শোষণের জন্য একটি অঙ্গ খুব জরুরি। তা হলো আমাদের অন্ত্র, ইন্টেস্টাইনাল স্মল ইন্টেস্টাইন। এখন সেখানে কি হচ্ছে যে আমাদের মস্তিষ্ককেও প্রভাবিত করছে। সম্প্রতি গবেষণা হয়েছে এবং সেই গবেষণাপত্রে কি পড়া হয়েছে যে যদি কোনো ইঁদুরের অ্যালঝাইমার হয়, সেই ইঁদুরের স্টুল বের করে অন্য ইঁদুরে দিলে দ্বিতীয় ইঁদুরও অ্যালঝাইমার হয়ে যায়। এবং অ্যালঝাইমার হলো মস্তিষ্কের একটি ডিসঅর্ডার। যেমন পার্কিনসনে আমাদের হাত কাঁপছে, অ্যালঝাইমারে আমাদের এই এক শূন্য চলে যায়। তাহলে এমন কি ঘটল যে একজনের স্টুল অন্যের মধ্যে দেওয়ার ফলে তারও অ্যালঝাইমার হয়ে গেল? তাহলে এর পিছনে যে উত্তর আছে এবং যে গবেষণা কিছু বছর ধরে হয়েছে তাতে দেখা গেছে যে আমাদের অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়ার একটি সম্পূর্ণ কলোনি বাস করে এবং তাতে অনেক ব্যাকটেরিয়া থাকে। এই কারণেই যখনই আপনি ডাক্তারদের কাছে যান তারা আপনাকে আজকাল প্রোবায়োটিক ক্যাপসুল এবং স্পোরস দেওয়া শুরু করে। কারণ ডাক্তাররা বুঝতে পেরেছেন যে যদি আপনার অন্ত্র সুখী এবং স্বাস্থ্যকর হয় তাহলে তার প্রভাব আপনার পুরো শরীরে, আপনার মস্তিষ্কের কার্যকলাপে, আপনার হৃদয়ের কার্যকলাপে, আপনার প্রতিটি পেশি এবং প্রতিটি হাড়ে সরাসরি বা পরোক্ষভাবে পড়ে। এখন এই ব্যাকটেরিয়া কোথায় বাড়ে? ভিতরে তো জায়গা নেই। তাহলে যে ব্যাকটেরিয়া বাড়ে তা আমাদের খাবারের উপর, আমাদের খাবারের মধ্যে যে ফাইবার থাকে তার উপর বসে আরাম করে খাবারকে ডাইজেস্ট করে। খাবারটি পরে আমাদের অন্ত্রের মধ্যে এগিয়ে চলে। তাই ছোট ছোট সিমিলার টাইট আমাদের ভিলাইজ হয় যা খাবারকে শোষণ করে। তাহলে যতটা ভালো সেখানে কালচার হবে, যতটা আমাদের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকবে, আমাদের স্বাস্থ্য ততটাই ভালো হবে। এমনকি এখানে আপনাকে গবেষণার মধ্যে আমরা এটি দেখেছি যে অন্ত্রের স্বাস্থ্য আমাদের ইমিউনিটি তৈরি করে। যদি পেট খারাপ থাকে তবে দ্রুত দ্রুত অসুস্থ হয়ে পড়ে, আর যদি পেট ঠিক থাকে তবে সে কম অসুস্থ হয়। এই কারণেই আমাদের গাট স্বাস্থ্য নিয়ে কাজ করা উচিত। আমাদের খাবার খাওয়ার সময় খেয়াল রাখতে হবে। কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন খাবার খাওয়ার পর পানি পান করা উচিত নয়। কতক্ষণ পান করা উচিত নয়? ১.৫ ঘন্টা পর্যন্ত পানি পান করা যাবে না। খাবারের আগে পান করতে পারেন, খাবারের মধ্যে মাঝে মাঝে শিপিং করতে পারেন, কিন্তু খাবারের পর নয়। সর্বদা আপনার পেট অর্ধেক খালি রাখতে হবে। কেন রাখতে হবে? যে যেমন আপনার বাড়িতে মিক্সির জার থাকে সেটি উপরে পর্যন্ত ধরলে ২ টি ঢাকনা লাগালে ২ টি, চালালে মিক্সি ঘোরে না। এভাবে যদি আমরা পেটকে উপরে পর্যন্ত ভরিয়ে ফেলি, টপ লেভেল পর্যন্ত ভরিয়ে ফেলি, তাহলে তার যে মুভমেন্ট তা হতে পারে না। যদি খাবারের মুভমেন্ট না হয়, খাবার চূর্ণিত হবে না, খাবার সঠিকভাবে ডাইজেস্ট হবে না, তাহলে তার মুভমেন্টের জন্য, খাবারের চূর্ণনের জন্য আমাদের সেখানে একটু এয়ার রাখতে হয়, বাতাস রাখতে হয়। এই কারণেই পরামর্শ দেওয়া হয় যে আপনি সর্বদা আপনার পেট অর্ধেক খালি রাখুন। কখনোই খাবার এত উপরে পর্যন্ত খাবেন না, গলায় লাগবে যে আমি খাবার ভরিয়ে ফেলেছি। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারটি পরিষ্কার, সাফ এবং কমপক্ষে ঘি, তিল দিয়ে তৈরি হওয়া উচিত। যদি তেলের পরিমাণ খুব বেশি হয় তাহলে আপনাকে ডাইস করার জন্য অনেক কাজ করতে হবে, কারণ আমরা যেমন তেমন বুড়ো হতে থাকি। শারীরিক ওয়ার্কআউট আমাদের বেশি হয় না। যদি আমরা খুব বেশি তেলযুক্ত খাবার খাই তাহলে আমরা ততটাই অলস হয়ে যাব, আমাদের এক্সারসাইজ ততটাই কমে যাবে এবং আমাদের কাজ না করার, এক্সারসাইজ না করার ইচ্ছা ততটাই বাড়বে। তাহলে এগুলো কিছু ছোট ছোট বিষয় ছিল। আমরা টপিক থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছি। আশা করি আমি যা বলতে চেয়েছিলাম তা আপনি বুঝে গেছেন। তারপরও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে দয়া করে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন।